উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৪৯। অন্যের খাওয়া মাল আমি খাই না বোকাচন্দ্র, আবার মিথ্যে বলছেন তো। বলে না কে? অভির ঠোঁটের কোণে ভেসে ওঠে এক রহস্যময় হাসি। কথাটা শুনেই আনন্দের চোয়াল শক্ত হয়ে এলো। এতদিন ধরে বুকের ভেতর জমে থাকা ক্ষোভ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তার। ভুল যদি হয়ে থাকে তবে সেটা কি শুধু তার একার? অভি কি সম্পূর্ণ নির্দোষ ছিল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে অভির একেবারে মুখোমুখি এসে দাঁড়ায়। মানছি সেদিন আমি মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, মানছি আপনি স্নেহার গায়ে হাত তোলেননি, মানছি সবটা ওর সাজানো নাটক ছিল। কিন্তু বাচ্চাটি সেটাও ছিল অভি। ওটা তো নাটক ছিল না। যেদিন জেল থেকে বের হলেন সেদিন থেকে আমার পিছু নিলেন, স্নেহার সাথে মিশতে না করলেন, আমাকে সবার থেকে আলাদা রাখলেন, কিন্তু বাচ্চা তো ছিল অভি। আনন্দের কণ্ঠ কেঁপে ওঠে। প্রতিটি প্রশ্নের সঙ্গে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা বেরিয়ে আসতে থাকে। অভিতার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল, তারপর খুব হালকা করে হেসে টেবিলের ওপর রাখা সিগারের প্যাকেট থেকে একটি সিগার বের করে আগুন ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলি ভাসিয়ে শান্ত গলায় বলল, তুই মিথ্যা সাক্ষী না দিলে আজ আমাকে কাহিনীটা অন্যরকম হইতো। আমি শুরু থেকেই জানতাম তোকে ব্রেন ওয়াশ করা হয়েছিল। বাচ্চা নিয়ে নাটক সবই আমার জানা, কিন্তু আমি যদি বলি তুই কি বিশ্বাস করতে ওটা আমার না? আনন্দে এক মুহূর্ত দেরি করল না। কখনোই করতাম না। অভি নিঃশব্দে মাথা নেড়ে মৃদু হেসে বলল, এই জন্যই তোরে কিছু বলি না। আসলে আনন্দী। বাকিটুকু আর মুখে আনল না সে। হাতে ধরা সিগারেটটা মেঝেতে ফেলে পায়ের নিচে পিষে ফেলে দেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আনন্দীর সামনে দাঁড়ালো। দুহাত তুলে অত্যন্ত কোমলভাবে তার দুই গাল স্পর্শ করল। চোখের গভীরে অদ্ভুত এক ক্লান্তি নিয়ে বলল, তোরে আমি শুরু থেকেই ভালোবাসি আনন্দী। যেদিন বের হইছি সেদিনই তোরে বিয়া করার ইচ্ছা ছিল। কিন্তু ভয় হইতো তোরে হারানোর ভয়। তোর কোনো আইডিয়া নাই তুই কিসের মধ্যে জড়াইছোস। আমি না থাকলে কোনো এক ড্রেনে তোর লাশ ভাসত। অভির কণ্ঠে এবার কোনো রাগ ছিল না, ছিল শুধু চাপা আতঙ্ক আর বহুদিনের অপ্রকাশিত সত্যের ভার। কিন্তু তার কথাগুলো আনন্দের কাছে আরো বড় এক ধাঁধায় পরিণত হলো। সে কপাল কুঁচকে অভির চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে সে আসলে কোন পরিচয়ে চিনবে? অপরাধী নাকি রক্ষাকর্তা? ২০২২ সালে সে একটি মিথ্যা সাক্ষ্য, অভির স্বপ্ন, তার ক্যারিয়ার সবকিছু ধ্বংস করে দিয়েছিল। অথচ আজ এতগুলো বছর পর দাঁড়িয়ে সেই মানুষটি বলছে আনন্দি তার ইচ্ছের বিরুদ্ধে কোথাও নেই, বরং এতদিন সে বেঁচে আছে অভির অদৃশ্য সুরক্ষার বলয়ে। তাহলে অপরাধটা কার? আনন্দের নাকি সেই অদেখা মানুষগুলোর যারা তাকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত করেছিল? অভি নিজেই তো বলল শুরু থেকেই সে জানতো আনন্দের ব্রেন ওয়াশ করা হয়েছিল। তাহলে যারা এই ষড়যন্ত্রের নৈপথ্যে ছিল তাদের বিরুদ্ধে সে কোনো পদক্ষেপ নিল না কেন? আর স্নেহা ভিডিওটা যে সাজানো ছিল সেটা আনন্দি পরে জেনেছে। অভি কখনো স্নেহার গায়ে হাত তোলেনি, এটাও সত্য। কিন্তু স্নেহার গর্ভধারণ মেডিকেল রিপোর্ট তো নিজের চোখে দেখেছিল সে। তাহলে সেই সন্তানের পরিচয় কি? জেল থেকে বেরিয়েই অভি কেন তাকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল? কেন স্নেহার সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করলো? কেন তাকে অদৃশ্য এক নজরবন্দি জীবনে আটকে রাখলো? এত অপমান, এত মানসিক নির্যাতন, এত প্রশ্নের পরও কিভাবে সেই একই মানুষ দাবি করে সে নাকি আনন্দীকে রক্ষা করে এসেছে? প্রতিটি উত্তরের ভেতর যেন লুকিয়ে আছে আরও 10টি নতুন প্রশ্ন। অভিকে যতই বুঝতে চায় আনন্দী, মানুষটা ততই তার কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। মনে হয় তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির ভেতরে যেন একসঙ্গে দুটি সম্পূর্ণ ভিন্ন মানুষ বাস করে। একজন ধ্বংস করে আর একজন প্রাণপণ আগলে রাখে। আমি টায়ার্ড হই আর নিতে পারছি না আপনাকে। এক এক সময় এক এক কথা বলেন, আমি মাঝে মাঝে বুঝি না আপনি আসলে কি বলেন। এক সময় মনে হয় আমি দোষী, আর এক সময় মনে হয় আপনি দোষী। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না অভি। কথাগুলো বলতে বলতে আনন্দের কণ্ঠ ভারী হয়ে এলো। বছরের পর বছর ধরে জমে থাকা প্রশ্ন, অপরাধবোধ আর বিভ্রান্তি যেন একসঙ্গে বেরিয়ে এলো তার বুকের ভেতর থেকে। অভি ধীরে ধীরে তার এলোমেলো চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। তারপর গভীর দৃষ্টিতে তাকে শান্ত স্বরে বলল, একদিন সময় আইব সবটা পানির মতো পরিষ্কার হইব, কিন্তু আমি সেদিন থাকবো না। কথাটা শুনে আনন্দের বুকের ভেতর হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। কেন এমন হলো সে নিজেও জানে না। যে মানুষটাকে এতদিন ঘৃণা করে এসেছে তার মুখে এমন কথা শুনে কেন বুকটা ভারী হয়ে উঠল। কিছুক্ষণ নীরব থেকে খুব আস্তে ডাকলো, অভি। হুম। সত্যি করে বলুন তো ২০২২ সালে কি হয়েছিল? আমরা যেটা জানি সেটাই, নাকি আরও এমন কিছু রয়েছে যেটা আমাদের অজানা?
প্রশ্নটা শুনে অভি কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর আলতো করে আনন্দের গালে একটি চুমু রেখে তাকে নিজের কাছে টেনে নিল। মৃদু স্বরে বলল, সব সত্যি জানতে নেই বউ, কিছু সত্যি লুকিয়ে থাকা ভালো। কথাটা শুনে আনন্দের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই কণ্ঠস্বর এ যেন অভির পরিচিত কণ্ঠ নয়। অভি তো সবসময় একটু টেনে অশিক্ষিত ঢঙে কথা বলে, অথচ এই কণ্ঠ ছিল স্থির, ভারী আর অদ্ভুত রকম আত্মবিশ্বাসী, যেন একই শরীরে অন্য এক মানুষের উপস্থিতি। কপাল কুঁচকে সে ধীর স্বরে জিজ্ঞেস করল, আপনার কষ্ট এমন? আনন্দের চোখে জমে ওঠা প্রশ্নগুলো যেন অভি স্পষ্টই বুঝতে পারল। সে ধীরে ধীরে আনন্দের কোমর ছেড়ে তাকে খাটে বসিয়ে দিল। তারপর পরিবেশটা হালকা করার চেষ্টা করে ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, হিসাব অনুযায়ী আজকে ইন্টু করার রাত শুরু করি। আনন্দের সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বলল, খবরদার, ভয় সোনামণি, অসভ্য, জাহান্নামী। এক ঝটকায় অভিকে ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল আনন্দী। তারপর পাশে থাকা একটি বড় বালিশ তুলে তার দিকে ছুঁড়ে মেরে গম্ভীর গলায় বলল, নিচে ঘুমান। কথাটা বলে বিজয়িনীর ভঙ্গিতে পুরো খাট নিজের দখলে নিয়ে কাঁথা টেনে শুয়ে পড়ে সে। অভি মেঝেতে বসে কয়েক মুহূর্ত নির্বাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বালিশটা হাতে তুলে নিল, কিন্তু পরক্ষণে কি মনে করে আবার উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করেই ধীরে ধীরে খাটে উঠে আনন্দের একপাশে শুয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেছে। অপ্রস্তুত অন্ধকারে আনন্দের বুক ধক করে কেঁপে ওঠে। মুহূর্তের জন্য তার নিঃশ্বাসও যেন আটকে গেল। ঘরের বাইরে দূরের কুকুরের ডাক, জানালার ফাঁক গলে ভেসে আসা রাতের বাতাস আর অন্ধকারের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি হয়। অভিও চুপচাপ শুয়ে রইল। এটাই ছিল তাদের জীবনের প্রথম রাত, যেদিন তারা একই বিছানায় একই ছাদের নিচে পাশাপাশি শুয়ে আছে। কিন্তু দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক দেওয়াল দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নীরবতা দুজনের হয়ে কথা বলে চলেছে। কিছুক্ষণ পর অভি খুব আস্তে, প্রায় শব্দহীনভাবে একটু একটু করে আনন্দের দিকে সরে আসতে লাগলো। আনন্দী পিছনে না ফিরেই অন্ধকারের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, কাছে আসার চেষ্টা করলে জায়গা মতো লাথি পড়বে।